Fear begins where logic ends. Are you ready? সালটা 2019। উত্তরা 15 নম্বর সেক্টরের অধিকে তখনও দিয়াবাড়ি মানেই ছিল বিশাল এক ধুধু প্রান্তর। কাশবনের ভেতর দিয়ে সরু সরু মাটির রাস্তা, আর একটু পরপর প্রজেক্টের বিশাল সব ক্রেন আর পাইলিং মেশিন। রাতের বেলা জায়গাটা ছিল অদ্ভুত রকমের শান্ত। মাঝে মাঝে শিয়ালের ডাক আর দূরে হাইওয়ের গাড়ির হেডলাইট ছাড়া আর কিচ্ছু দেখা যেত না। আমাদের পোস্টিং ছিল একদম শেষ প্রান্তের ডিপো সংলগ্ন এলাকায়। জায়গাটা নিচু ছিল বলে সেখানে কয়েক লক্ষ টন বালু ভরাট করা হয়েছিল। সেই বালুর নিচে ঢাকা পড়ে গিয়েছিল শত বছরের পুরনো কিছু জলাভূমি আর ছোট ছোট ঝোপঝাড়। রাত বাড়লে সেই বালুচর থেকে এক ধরনের ভ্যাপসা গন্ধ আসত, ঠিক যেমন পচা মাটি আর পোড়া মোবিলের মিশ্রণ। ইঞ্জিনিয়ারিং লাইফে রাত জাগাটা আমাদের কাছে ডাল ভাত। আমি আর আমার সিনিয়র কালিগ জাহিদ ভাই ওই সেকশনের দায়িত্বে ছিলাম। দিনের বেলা শত শত লেবার, ট্রলি আর মেশিনের শব্দে কান ঝালাপালা হয়ে যেত। আমাদের জন্য সাইটে একটা পোর্টেবল শিপিং কন্টেনার দিয়ে তৈরি অস্থায়ী অফিস করে দেওয়া হয়েছিল। সারাদিন কাজ শেষে রাত 10টার পর যখন লেবাররা চলে যেত, আমরা ওই কন্টেনারে বসে ল্যাপটপে পরের দিনের কাজের চার্ট বানাতাম। তখনও সব ঠিকঠাক ছিল। জাহিদ ভাই খুব বাস্তববাদী মানুষ ছিলেন। মাঝে মধ্যে চা খেতে খেতে বলতেন, আরিয়ান, এই প্রজেক্টের কাজ শেষ হলে ঢাকা শহরের চেহারা বদলে যাবে। আমি তখনও জানতাম না সেই বদলানোর পেছনে কতটা অন্ধকার মিশে আছে। অসঙ্গতিটা প্রথম লক্ষ্য করি সেপ্টেম্বর মাসের এক গুমোট রাতে। আমরা তখন পাইলিংয়ের কাজ করছি। একটা নির্দিষ্ট পয়েন্ট, যার আমরা কোড নাম দিয়েছিলাম P42, সেখানে ড্রিলিং করার সময় বারবার সমস্যা হচ্ছিল। পাইপ নিচে নামছে, কিন্তু কেন জানি সেটা আবার ইঞ্চিখানেক ওপরে উঠে আসছে। ড্রিলিং বিটের সাথে বারবার কালো রঙের চিটচিটে কাদা আর পোড়া গ্রিজের মতো কিছু একটা উঠে আসছিল। সেদিন রাত 1টার দিকে আমি কন্টেনারে বসে একা ড্রয়িং চেক করছিলাম। জাহিদ ভাই একটু দূরে জেনারেটর রুমে গিয়েছিলেন। হঠাৎ আমি খেয়াল করলাম, বাইরে যেখানে P42 পাইলিংটা হচ্ছে সেখান থেকে কেউ একজন হাতুড়ি দিয়ে লোহার পাইপে রিদমিক্যালি বাড়ি দিচ্ছে। ঠক ঠক ঠক। আমি ভাবলাম কোনো লেবার হয়তো রয়ে গেছে। বাইরে গিয়ে টর্চ মারলাম, কেউ নেই। চারদিকে শুধু বালুর স্তূপ আর অন্ধকারের নিস্তব্ধতা। কিন্তু পাইপের ওপর হাতুড়ি পেটানোর শব্দটা তখনও আসছিল। আর অদ্ভুত ব্যাপার হলো, শব্দটা পাইপের বাইরে থেকে নয়, বরং মাটির গভীর থেকে আসছিল, যেন কেউ ভেতরে আটকা পড়ে বাইরে বেরোতে চাইছে। পরের 1 সপ্তাহ সাইটে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ল। লেবাররা বলাবলি শুরু করল যে দিয়াবাড়ির এই প্রজেক্টে নাকি মাথা লাগবে। গ্রামে এই কুসংস্কারটা খুব কমন। বড় ব্রিজ বা প্রজেক্ট হলে নাকি নরবলি দিতে হয়। আমি আর জাহিদ ভাই হেসেই উড়িয়ে দিতাম। রাত 3টের দিকে সিকিউরিটি গার্ড মকবুল হন্তদন্ত হয়ে আমাদের কেবিনে এসে হাজির। তার মুখ ফ্যাকাশে। সে জানালো, P42 পাইলিংয়ের যে গর্তটা করা হয়েছে তার ভেতর থেকে বাচ্চার কান্না শোনা যাচ্ছে। আমি আর জাহিদ ভাই টর্চ নিয়ে দৌড়ে গেলাম। গর্তটা তখনও কংক্রিটে ভরাট করা হয়নি। আমরা টর্চের আলো ফেললাম সেই গভীর অন্ধকারে। কোনো কান্না নেই, শুধু একটা ভ্যাপসা গন্ধ। কিন্তু হঠাৎ আমাদের দুজনের কানেই এলো বাচ্চার কান্না নয়, কেউ যেন খুব নিচু স্বরে কোনো একটা মন্ত্র পড়ছে। ভাষাটা বাংলা নয়, অদ্ভুত এক ঘড়ঘড়ে আওয়াজ। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো, পরের দিন সকালে যখন আমরা কাস্টিং করতে গেলাম, দেখলাম পাইলিংয়ের ড্রিল বিটের সাথে একটা ছোট্ট বাচ্চার লাল রঙের জরাজীর্ণ জুতো উঠে এসেছে। জুতোটা বালু ভরাট করার আগের আমলের মনে হচ্ছিল। সেই রাতেই মকবুল গার্ড চাকরি ছেড়ে চলে গেল। যাবার আগে সে শুধু একটা কথাই বলেছিল, সাব, এই বালু যখন ভরাট হয়েছিল তখন এর তলে অনেক কিছু জ্যান্ত পড়া হয়েছে। এই মাটি শান্তিতে নাই। ঘটনার চূড়ান্ত রূপ নিল 15ই সেপ্টেম্বর। সেই রাতে প্রজেক্টের ডেডলাইন ছিল বলে আমরা রাত 2টা পর্যন্ত সাইটে ছিলাম। জাহিদ ভাই পাইলিং মেশিনের অপারেটরের সাথে কথা বলছিলেন, আর আমি একটু দূরে পাইলিংয়ের রড চেক করছিলাম। হঠাৎ পুরো সাইটের সব ফ্লাডলাইট একসাথে নিভে গেল। ঘোর অন্ধকার। জেনারেটর চালুই ছিল, কিন্তু লাইট জ্বলছিল না। ডিজিটাল মিটারে দেখাচ্ছিল ভোল্টেজ ঠিক আছে, কিন্তু বাল্বগুলো যেন অন্ধকার গিলে খাচ্ছিল। আমি পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশলাইট জ্বালালাম। জাহিদ ভাইকে ডাকলাম, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। আমি P42 পয়েন্টের দিকে হাঁটতে শুরু করলাম। হঠাৎ দেখলাম পাইলিংয়ের সেই গভীর গর্তের কিনারায় একটা লম্বা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। লোকটার পরনে ময়লা একটা লুঙ্গি আর গায়ে কোনো জামা নেই।
তার হাতগুলো অস্বাভাবিক লম্বা, হাঁটু পর্যন্ত ঝুলে আছে। আমি কাঁপতে কাঁপতে টর্চটা লোকটার মুখের উপর ধরলাম। আমি আজও সেই চেহারা ভুলতে পারি না। তার কোনো চোখ ছিল না, চোখের জায়গায় ছিল দুটো গর্ত, আর সেই গর্ত দিয়ে অনবরত বালু গড়িয়ে পড়ছিল। সে এক নাগাড়ে বলে যাচ্ছিল, মাথা দে, মাথা দে। তার কণ্ঠস্বরটা ছিল ঠিক যেন লোহায় লোহা ঘষার মতো কর্কশ। আমি পালানোর চেষ্টা করলাম, কিন্তু আমার পায়ের নিচের বালু যেন হঠাৎ করে তরল হয়ে গেল। আমি চোরাবালির মতো মাটির নিচে দেবে যেতে লাগলাম। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার মুখ দিয়ে বালু আর পোড়া মোবিলের বিস্বাদ গন্ধ ঢুকতে শুরু করল। ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম সেই ছায়ামূর্তিটা আমার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। তার আঙুলগুলো মানুষের হাড়ের মতো শক্ত আর ফ্যাকাশে। মনে হচ্ছিল সে আমাকে টেনে মাটির নিচে তার জগতের সাথে মিশিয়ে নেবে। হঠাৎ এক জোরালো ধাক্কায় আমার জ্ঞান ফিরল। দেখলাম জাহিদ ভাই আমাকে ঝাঁকাচ্ছেন। আমি পাইলিং মেশিনের নিচে কাদার মধ্যে পড়ে আছি। জাহিদ ভাই বললেন, আরিয়ান, তুই এখানে আসলি কি করে? আমি তোকে কেবিনে রেখে আসলাম। আমি কোনো কথা বলতে পারছিলাম না, শুধু আমার হাতের তালুর দিকে তাকিয়ে দেখলাম সেখানে বালুর বদলে লেগে আছে মানুষের শুকনো হাড়ের গুঁড়ো আর পোড়া গ্রিজ। পরদিন থেকেই P42 পয়েন্টের কাজ বন্ধ করে দেওয়া হয়। ইঞ্জিনিয়ারিং রিপোর্টে দেখানো হলো যে ওই মাটির নিচে সয়েল কন্ডিশন ভালো না, তাই আমরা পাইলিংয়ের জায়গাটা 10 ফিট সরিয়ে নিয়েছিলাম। কিন্তু আসল কারণটা আমরা জানতাম। ওই পয়েন্টে যখনই আমরা কংক্রিট ঢালতাম, সেটা অদৃশ্য কোনো সুড়ঙ্গে হারিয়ে যেত, যেন নিচের জগৎটা কখনোই চায়নি আমরা সেখানে কোনো পিলার দাঁড় করাই। আজ দিয়াবাড়িতে হাজার হাজার মানুষ বিকেলে ঘুরতে যায়, মেট্রো রেলে চড়ে মানুষ অফিস করে, কিন্তু সেই P42 পাইলিংটা আজও সেখানে আছে, যার ওপর এখন হয়তো কোনো সুন্দর রাস্তা বা পিলারের ভিত্তি। মানুষ তার ওপর দিয়ে হেসে খেলে হেঁটে যায়, কিন্তু কেউ জানে না ওই পিলারের গভীরে কি চাপা পড়ে আছে। মাঝে মাঝে রাতে যখন একলা থাকি, আমার কানে এখনও সেই ঘড়ঘড়ে আওয়াজটা বাজে, মাথা দে, মাথা দে। আমি জানি না দিয়াবাড়ির সেই বালু ভরাটের সময় আসলে কি ঘটেছিল। শুধু জানি শহরের এই উন্নয়নের নিচে এমন অনেক কিছু চাপা পড়ে আছে যা আমরা খুঁড়ে বের না করলেই ভালো হতো। দিয়াবাড়ির সেই রাতের পর আমি আর ওদিকে কোনোদিন যাইনি, কারণ আমি জানি সব বালুচর মানুষের জন্য নিরাপদ নয়।